নেত্রকোনায় ধীর গতিতে কমেছে বন্যার পানি, তবে ময়মনসিংহের পরিস্থিতির অবনতি হয়েছে। দুর্ভোগ পোহাচ্ছেন পানিবন্দী প্রায় 2 লাখ মানুষ। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দুর্গতদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। এদিকে সোমবার থেকে সীমান্তবর্তী 5টি ইউনিয়নে পানি নামতে শুরু করলেও এই পানি নেমে ভাটির দিকে নতুন করে প্লাবিত হয়েছে আরও অন্তত 50টির মতো গ্রাম। উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়গুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে এখন নারী ও শিশুসহ 2000 মানুষ আশ্রয় নিয়েছে। 3 উপজেলায় 63 মেট্রিক টন চাল ও নগদ 7 লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। দর্শক, বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানবো আমাদের শেরপুর থেকে আমাদের সহকর্মী মঞ্জুরুল হাসান যুক্ত হবেন আমাদের সাথে। মঞ্জুরুল, জানাবেন এই মুহূর্তে আসলে আপনার এলাকায় বন্যা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে? বন্যার্তরা কি ত্রাণ পাচ্ছেন সেখানে? আমাদের সহকর্মী শেরপুর থেকে যুক্ত হবেন মঞ্জুরুল হাসান। আপনি জানেন আমরা যে প্রশ্নটি করছিলাম তাকে। মঞ্জুরুল, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এখন আমাকে। জানাবেন আসলে এই মুহূর্তে আপনার এলাকায় বন্যা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে এবং বন্যার্তরা কি ত্রাণ পাচ্ছেন? হ্যাঁ, শেরপুর থেকে আমি যেটা জানাচ্ছিলাম যে আমাদের শেরপুরের যে 3টি উপজেলা যে বন্যা পরিস্থিতি ছিল, এখন বন্যা পরিস্থিতি এখন উন্নতির দিকে, পানি কমতে শুরু করেছে এবং এই বন্যা দুর্গত মানুষের পাশে, পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন সংগঠন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সহ। আজকে আমার পিছনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখানে সেনাবাহিনীর উদ্যোগে এখানে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। বন্যা দুর্গত যারা রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে, মেডিকেল ক্যাম্প করা হচ্ছে এবং ত্রাণ সামগ্রী হিসেবে তাদেরকে দেওয়া হচ্ছে। বন্যা দুর্গত মানুষকে যে জিনিসগুলি দেওয়া হচ্ছে এটা হচ্ছে চাল, ডাল, লবণ, চিনি সহ তাদের সকল ধরনের, যাতে একটা পরিবার নিচের পক্ষে 3 দিন খেতে পারে, তার জন্য সেনাবাহিনী একদম আমাদের বন্যার শুরু থেকেই তারা অক্লান্ত পরিশ্রম করে, সেনা কর্মকর্তা যারা রয়েছেন এবং যারা সৈনিক রয়েছেন তারা অত্যন্ত পরিশ্রম করে মাঠে রয়েছেন এবং তারা শুধু ত্রাণ সামগ্রী বিতরণই নয়, যখন আমাদের এখানে বন্যা পরিস্থিতি খুব নাজুক অবস্থায় ছিল তখন তারা উদ্ধারকর্মী হিসেবে কাজ করেছেন। তারা বিভিন্ন সময়ে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজকে এখানে যারা সেনা কর্মকর্তা হিসেবে যিনি উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন তিনি হচ্ছেন সিও লেফটেন্যান্ট কর্নেল হাসান হাফিজুল হক, সাথে রয়েছেন ক্যাপ্টেন নাহিয়ান এবং মেজর তৌসিফ বিন হোসেন সহ সেনাবাহিনীর অসংখ্য সৈনিক এখানে উপস্থিত হয়েছেন। এখানে বন্যা দুর্গত মানুষ যারা রয়েছেন, বিশেষ করে আমাদের যে মরিচপুরান ইউনিয়নটি রয়েছে, এই মরিচপুরান ইউনিয়নে বন্যা পরিস্থিতির যে অবনতি হয়েছিল আজকে কিছুটা উন্নতি হলেও এখানে পানিবন্দী রয়েছে কয়েক হাজার মানুষ এবং এই পানিবন্দী মানুষের জন্যও তারা ত্রাণ সামগ্রী বিতরণ করছেন, যারা ঘরে বসেই এবং তাদের নিজস্ব বুটের মাধ্যমে এই সকল ত্রাণ সামগ্রী তারা সেখানে পৌঁছে দিচ্ছেন। এখন আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলের যারা বন্যা দুর্গত মানুষ রয়েছেন তারা এই ত্রাণ সামগ্রী নিয়ে তারা কোনো রকমে যাতে তাদের দিনটা পার করতে পারে এবং এই পরিস্থিতি থেকে যাতে উন্নত হতে পারে, এটাই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছি আমি তানভীর খন্দকার। রাজধানীতে চলাচলকারী অর্ধেক বাসই মেয়াদ উত্তীর্ণ, যা পরিবেশ দূষণ ও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে বলে জানিয়েছেন গণপরিবহন বিশেষজ্ঞরা। তবে বিআরটিএ বলছে মেয়াদ উত্তীর্ণ যানবাহনের লাইসেন্স, নবায়ন ও রুট পারমিট দেয়া হয় না, তাই এই ধরনের গাড়ি চলাচল বন্ধে আরও কঠোর হচ্ছে সংস্থাটি। রাজধানীর একটি রুটে মেট্রো রেল চললেও বাকি সব রুটে যাতায়াতের প্রধান ভরসা বাস। ঢাকার শতকরা 35% মানুষ পাবলিক বাসে যাতায়াত করে থাকেন, কিন্তু এসব বাসের অর্ধেকের বয়স 20 বছরের বেশি। রবিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় রাজধানী থেকে 20 বছরের বেশি পুরনো বাস, মিনি বাস এবং 25 বছরের বেশি পুরনো ট্রাক কাভার্ড ভ্যান প্রত্যাহারের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে।
বিশ্লেষকদের মতে রাজধানীতে যানজটের একটি কারণ মেয়াদ উত্তীর্ণ গণপরিবহন, একই সাথে দূষণ ও দুর্ঘটনার জন্য দায়ী এসব যান। ঢাকা শহরে প্রায় 3 থেকে 4 হাজার বাস কিন্তু এখন চলছে, কিন্তু বড় প্রশ্নটা হচ্ছে যে বাসগুলি চলছে তার একটা বড় অংশ, আমি মনে করি প্রায় 50% তাদের কিন্তু অর্থনৈতিক আয়ুষ্কাল যেটা বলা হয় বা ইকোনমিক লাইফ, সেটা কিন্তু শেষ হয়ে গেছে। বিআরটি এবং পুলিশের তাদের বড় রোল আছে। আয়ুষ্কাল শেষ হয়ে যাওয়ার পর এই গাড়িগুলি যদি সড়কে রাখা হয়, এটা যানজটের বড় একটা কারণ হয়ে দাঁড়াবে, দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াবে এবং পরিবেশ দূষণের কিন্তু একটা বড় কারণ হয়ে দাঁড়াবে। ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহন ধরতে রাজধানীতে 4টি মোবাইল কোর্ট পরিচালনা করছে বিআরটিএ। 20 বছরের পুরাতন বাস নিবাসের আমরা রুট পারমিট নবায়ন করি না। একইভাবে 25 বছরের পুরাতন মালবাহী গাড়ির ঢাকা শহরে চলাচলের জন্য আমরা কোনো রুট পারমিট নবায়ন করি না। যদি কোনো গাড়ির দেখা যায় রুট পারমিট নাই, ফিটনেস সার্টিফিকেট না, তার বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা আছে, সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারা অনুযায়ী যে শাস্তিযোগ্য অপরাধ, তার আওতায় আনা হচ্ছে। বিশ্লেষকদের মতে পাবলিক বাস নির্ভর রাজধানীতে ফিটনেস ও মেয়াদ উত্তীর্ণ গাড়ি প্রত্যাহারের সাথে সাথে বিকল্প গণপরিবহনের ব্যবস্থা করতে হবে, তা না হলে ভোগান্তি বাড়বে নগরবাসীর। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। নেত্রকোনায় ধীর গতিতে কমেছে বন্যার পানি, তবে ময়মনসিংহের পরিস্থিতির অবনতি হয়েছে। দুর্ভোগ পোহাচ্ছেন পানিবন্দী প্রায় 2 লাখ মানুষ। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দুর্গতদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। এদিকে সোমবার থেকে সীমান্তবর্তী 5টি ইউনিয়নে পানি নামতে শুরু করলেও এই পানি নেমে ভাটির দিকে নতুন করে প্লাবিত হয়েছে আরও অন্তত 50টির মতো গ্রাম। উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়গুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে এখন নারী ও শিশুসহ 2000 মানুষ আশ্রয় নিয়েছে। 3 উপজেলায় 63 মেট্রিক টন চাল ও নগদ 7 লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। দর্শক, বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানবো। আমাদের শেরপুর থেকে আমাদের সহকর্মী মঞ্জুরুল হাসান যুক্ত হবেন আমাদের সাথে। মঞ্জুরুল, জানাবেন এই মুহূর্তে আসলে আপনার এলাকায় বন্যা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে? বন্যার্তরা কি ত্রাণ পাচ্ছেন সেখানে? আমাদের সহকর্মী শেরপুর থেকে যুক্ত হবেন মঞ্জুরুল হাসান। আপনি জানেন আমরা যে প্রশ্নটি করছিলাম তাকে। মঞ্জুরুল, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এখন আমাকে। জানাবেন আসলে এই মুহূর্তে আপনার এলাকায় বন্যা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে এবং বন্যার্তরা কি ত্রাণ পাচ্ছেন? হ্যাঁ, শেরপুর থেকে আমি যেটা জানাচ্ছিলাম যে আমাদের শেরপুরের যে 3টি উপজেলা যে বন্যা পরিস্থিতি ছিল, এখন বন্যা পরিস্থিতি এখন উন্নতির দিকে, পানি কমতে শুরু করেছে এবং এই বন্যা দুর্গত মানুষের পাশে, পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন সংগঠন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সহ। আজকে আমার পিছনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখানে সেনাবাহিনীর উদ্যোগে এখানে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। বন্যা দুর্গত যারা রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে, মেডিকেল ক্যাম্প করা হচ্ছে এবং ত্রাণ সামগ্রী হিসেবে তাদেরকে দেওয়া হচ্ছে, বন্যা দুর্গত মানুষকে যে জিনিসগুলি দেওয়া হচ্ছে এটা হচ্ছে চাল, ডাল, লবণ, চিনি সহ তাদের সকল ধরনের, যাতে একটা পরিবার নিচের পক্ষে 3 দিন খেতে পারে, তার জন্য সেনাবাহিনী একদম আমাদের বন্যার শুরু থেকেই তারা অক্লান্ত পরিশ্রম করে, সেনা কর্মকর্তা যারা রয়েছেন এবং যারা সৈনিক রয়েছেন তারা অত্যন্ত পরিশ্রম করে মাঠে রয়েছেন এবং তারা শুধু ত্রাণ সামগ্রী বিতরণই নয়, যখন আমাদের এখানে বন্যা পরিস্থিতি খুব নাজুক অবস্থায় ছিল তখন তারা উদ্ধারকর্মী হিসেবে কাজ করেছেন। তারা বিভিন্ন সময়ে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজকে এখানে যারা সেনা কর্মকর্তা হিসেবে যিনি উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন তিনি হচ্ছেন সিও লেফটেন্যান্ট কর্নেল হাসান হাফিজুল হক, সাথে রয়েছেন ক্যাপ্টেন নাহিয়ান এবং মেজর তৌসিফ বিন হোসেন সহ সেনাবাহিনীর অসংখ্য সৈনিক এখানে উপস্থিত হয়েছেন। এখানে বন্যা দুর্গত মানুষ যারা রয়েছেন, বিশেষ করে আমাদের যে মরিচপুরান ইউনিয়নটি রয়েছে, এই মরিচপুরান ইউনিয়নে বন্যা পরিস্থিতির যে অবনতি হয়েছিল আজকে কিছুটা উন্নতি হলেও এখানে পানিবন্দী রয়েছে কয়েক হাজার মানুষ এবং এই পানিবন্দী মানুষের জন্যও তারা ত্রাণ সামগ্রী বিতরণ করছেন, যারা ঘরে বসেই এবং তাদের নিজস্ব বুটের মাধ্যমে এই সকল ত্রাণ সামগ্রী তারা সেখানে পৌঁছে দিচ্ছেন। এখন আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলের যারা বন্যা দুর্গত মানুষ রয়েছেন তারা এই ত্রাণ সামগ্রী নিয়ে তারা কোনো রকমে যাতে তাদের দিনটা পার করতে পারে এবং এই পরিস্থিতি থেকে যাতে উন্নত হতে পারে, এটাই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, শেরপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মঞ্জুরুল হাসান।
চলে যাচ্ছে পরের সংবাদে। পঞ্চগড়ের বোদা উপজেলায় সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে 5 জনকে আটক করেছে বিজিবি। সোমবার রাতে উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে। এ সময় আটককৃতদের কাছ থেকে নগদ 24,410 টাকা, ভারতীয় 90 রুপি, 5টি স্মার্টফোন ও 4টি চার্জার জব্দ করা হয়। এই ঘটনায় জড়িত মনোয়ার হোসেন নামে একজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে বিজিবি। আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। আজ মণ্ডপে মণ্ডপে চলছে তার শেষ প্রস্তুতি। মানিকগঞ্জের কালীবাড়ি, শিববাড়ি, দাসোরা, গঙ্গাধরপট্টি, কালীখোলা ও বানিয়াজুড়ি মণ্ডপের প্রস্তুতি শেষ হয়েছে। মানিকগঞ্জে 513টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রায় 600 সদস্য কাজ করবেন বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার। কুমিল্লায় বন্যাত্ম এলাকায় কমে গেছে পূজা উদযাপনের সংখ্যা। এবছর 760টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুরে ইসকনপন্থী দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মন্দির এলাকায় 7 অক্টোবর সকাল 6টা থেকে 13 অক্টোবর রাত 12টা পর্যন্ত 144 ধারা বলবৎ থাকবে। কালকের থেকে মানে মোটামুটি আমাদের সব কাজ আরম্ভ হইব। প্রস্তুতিটা ছিল, বন্যার কারণে তাদের বাড়ি ঘর বা অনেক কিছু নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র যে পূজার নিয়ম কাউন্টটা হচ্ছে আর কি। এটি গুড় দিয়ে মুড়ির মোয়া তৈরি করে সংসারে সচ্ছলতা ফিরিয়েছেন কুড়িগ্রামের সাইফুল ইসলাম। তার কারখানায় কর্মসংস্থান হয়েছে আরও 20 থেকে 25 নারী পুরুষের। কারখানা মালিক সাইফুল ইসলাম গুড়ে মেশানো মুড়ির দলা করে ছড়িয়ে দিচ্ছেন মাটিতে বেছানো প্লাস্টিকের ওপর, আর কর্মীরা তেল মাখানো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে করছেন গোলাকৃতির মোয়া। কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতলারি ইউনিয়নের প্রত্যন্ত এলাকা গোড়াইপিয়ার গ্রামে এভাবেই তৈরি করা হচ্ছে মোয়া। সংসারের অভাব মেটাতে 3 বছর আগে নিজ বাড়িতে মোয়া বানানো শুরু করেন সাইফুল ইসলাম। খাঁটি গুড় ও ভালো মানের মুড়ি সংগ্রহ করে তৈরি করা মোয়া সুস্বাদু হওয়ায় তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তো টাকা লাগে, এখানে টাকা আমার কম, ভবিষ্যতের জন্য যদি টাকা পয়সা বেশি থাকতো আমি অন্য আরো বাড়াইতাম, লোকগুলো আরো মালের চাহিদা বাড়াইতাম। 10 বছর বাইসাইকেল ও রিকশা মেরামতের কাজ করেছেন সাইফুল, কিন্তু 4 বছর আগে শারীরিক অসুস্থতার কারণে বন্ধ হয়ে যায় সে পেশা। এ সময় এনজিও থেকে নেয়া স্বল্প পুঁজি দিয়ে শুরু করা হয় মোয়া তৈরির ব্যবসা। বর্তমানে তার কারখানায় কাজ করছে 20 থেকে 25 জন কর্মী। 2-3 ঘন্টা আমি মোটামুটি 2 থেকে 300 প্যাকেটিং করে থাকি। টাকা দিয়ে সংসারে কিছু আয় উন্নত করতে পারি, ছেলেমেয়েদেরকে ভালোভাবে লেখাপড়া করাতে পারি। আশা করি আল্লাহর কাছে যেন এই মলার ফ্যাক্টরিটা আরো উন্নত হয়। সাইফুল ইসলামের কারখানায় প্রতিদিন তৈরি হচ্ছে 8 থেকে 10 হাজার মোয়া। এসব মোয়া কুড়িগ্রামের উলিপুর, রাজারহাট ও চিলমারী উপজেলায় ব্যাপক চাহিদা রয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ। সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা বেড়ে হয়েছে 125টি। 2023-24 সালের বাঘ জরিপে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার সচিবালয় জরিপের ফল প্রকাশ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, 2018 সালের তুলনায় 2024 সালে সুন্দরবনে বাঘের সংখ্যা 9.65% এবং 2025 সালের তুলনায় 17.92% বেড়েছে। 2018 সালে বাঘ ছিল 114টি। 2023 সালের জানুয়ারি থেকে 2024 সালের মার্চ পর্যন্ত এই জরিপ চালানো হয়। সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা, চাঁদপাই ও শরণখোলা এলাকার 605টি গ্রিডে স্বয়ংক্রিয় ক্যামেরা বসিয়ে বাঘের তথ্য নেওয়া হয়। 1210টি ক্যামেরায় 10 লাখের বেশি ছবি ও ভিডিও ফুটেজ থেকে বাঘের ছবি পাওয়া যায় 7257টি। সেখান থেকে ডোরাকাটা দাগ ও দেহের বিভিন্ন অংশের ছবি বিশ্লেষণ করে 125টি বাঘ শনাক্ত করা হয়। অতি বিপন্ন প্রজাতির প্রাণী হিসেবে তালিকাভুক্ত করেছে। এই বাঘ জরিপ এর সাথে যে কোনো ব্যবস্থাপনাটা
এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতের জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। আসলে মঙ্গলবার স্থানীয় সময় সকাল 8টায় ভোট গণনা শুরু হয়। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রাথমিক ফলাফলে ন্যাশনাল কনফারেন্স এনসি ও কংগ্রেস জোট বড় ব্যবধানে এগিয়ে আছে। সবশেষ তথ্য অনুযায়ী এনসি কংগ্রেস জোট 49টি আসনে এবং বিজেপি 27টি আসনে এগিয়ে রয়েছে। সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টি 8টি আসনে এগিয়ে রয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা 4টি আসনে এগিয়ে রয়েছে। এনসি কংগ্রেস জোটের মধ্যে কংগ্রেস 39টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে 12টি আসনে এগিয়ে রয়েছে তারা। গত 5 সেপ্টেম্বর জম্মু কাশ্মীরের ভোট গ্রহণ শেষ হয়। 90 আসনের মধ্যে সরকার গঠন করতে হলে 46 আসন পেতে হবে। লেবাননের বৈরুতে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ সদর দপ্তরের কমান্ডার সুহেল হুসাইন নিহত হয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, গতকাল সোমবার বৈরুতে হামলায় তিনি নিহত হন। তবে এই ঘটনায় হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে উত্তর ইসরায়েলে বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ। আঘাত হানার আগেই অধিকাংশ রকেট ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এছাড়াও ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতিরা। সোমবার ইরান সমর্থিত গোষ্ঠীটি জানায়, মধ্যাঞ্চলের জাফা শহরে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইসরায়েলি বাহিনী বলেছে, ইসরায়েলের মধ্যাঞ্চলের আকাশে একটি সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র শনাক্তের পর তা প্রতিহত করা হয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে এগিয়ে যাচ্ছে হ্যারিকেন মিল্টন। স্থানীয় সময় বুধবার রাতে এটি ক্যাটাগরি 5 মাত্রার হ্যারিকেনের রূপ নেয়। আবহাওয়া বিষয়ক সংস্থা জানিয়েছে, শক্তিশালী এ সামুদ্রিক ঝড়টি পশ্চিমাঞ্চলীয় গালফ উপকূলে আঘাত হানবে। হ্যারিকেনের প্রভাবে ওই অঞ্চলে বন্যা এবং 8 থেকে 12 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে। সতর্কতার জন্য হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে গত সপ্তাহে হ্যারিকেন হেলেনের প্রভাবে যুক্তরাষ্ট্রে অন্তত 226 জন মারা যায়। বাস্তুচ্যুত হয় হাজার হাজার মানুষ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের নিউজ আপডেট দুপুর 2টায় দেখার আমন্ত্রণ। এছাড়াও আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।